হয়তো আবার ডায়ালাইসিসের বেডে শুয়ে থাকতে হবে। ঠিক এরকম সাহস, এরকম মনোবল অনেক মানুষেরই হয় না, যেটি বড় ভাইয়ের ছিল। আমরা চাই বড় ভাইয়ের যে গড়া প্রতিষ্ঠান, ওনার যে স্বপ্ন, সেটি যদি সামনের দিকে আরো সুন্দরভাবে চলে এবং সর্বোপরি যে জিনিসের জন্য বাংলাদেশের আজীবন বাংলাদেশিরা শ্রদ্ধা জানাবে, সেটি হচ্ছে ওনার অকৃত্রিম অবদান। মুক্তিযুদ্ধ তো আছেই, গণস্বাস্থ্য ফিল্ড হসপিটাল আছেই, বাংলাদেশের যে ঔষধ নীতি, যেটির জন্য আজকে বাংলাদেশের মানুষ ওষুধ ক্রয় করে খেতে পারে। যে ফ্লাজিল ইঞ্জেকশন ৭৫ সনের দাম ছিল ওই সময়ে ৩০০ টাকা, জেন্টামাইসিনের নাম ছিল গ্যারামাইসিন ৯০ টাকা ১৯৭৮ সনে। সেই জেন্টামাইসিন যখন বাঙালিরা তৈরি করলো, এখন সেটি ১৫ টাকায় পাওয়া যায়। এখনকার টাকায় ১৫ টাকায়, ৫২ টাকায় ফ্লাজিল ইঞ্জেকশন পাওয়া যায়। কাজেই চিন্তা করেন কি পরিমাণ লুটপাট এ দেশ থেকে হয়েছে, এবং যেটি অনুধাবন করতে পেরে যে ঔষধ নীতি, যেটির জন্য সারা জাতি ওনাকে শ্রদ্ধা জানানো উচিত। এবং সারা জীবন আমরা থাকবো না, উনিও আজকে নেই, কিন্তু এই জাতি যতদিন থাকবে ঔষধ নীতির জন্য একটি মানুষকে যদি স্মরণ করতে হয়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যেখানে দেখলাম তথ্যচিত্রে বিএমএ থেকে বহিষ্কারের কথা আছে। আমি বিএমএর ২ বারের নির্বাচিত মহাসচিব ছিলাম। জাফর ভাইয়ের সাথে কেন কথাগুলো বলছি, অ্যাক্রস দি টেবিল অনেক আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু উনি কোর্টে জিতেছিলেন। ওনার বিএমএর যে মেম্বারশিপ, সেটি কিন্তু রিইনস্টেট হয়েছিল। বিএমএ আর কোনোদিন সেটা নিয়ে আপিল করে নাই, বা এটা নিয়ে আর ফার্দার প্রসিড করে নাই। বাট চিকিৎসকদের অকৃত্রিম বন্ধু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আল্লাহ ওনাকে ভেজ নসিব করুন, আর ওনার গড়া প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাক। দেশের মানুষ যুগ যুগ ধরে ওনাকে শ্রদ্ধা জানাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই সভায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। শিরিন হক নারী পক্ষের সদস্য এবং তার সন্তানেরা উপস্থিত আছেন। আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে উপবেশন করেছেন লেখক এবং আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানকে। অনেক ধন্যবাদ সাইফুল্লাহ ভাই। ওনার উপরে একটা নির্মিত তথ্য দেখলাম। অন্য কোনো মানুষ যখন প্রয়াণ হয়, তখন তার উপরে নির্মিত তথ্যচিত্র দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। জাফরুল্লাহ ভাইয়ের উপর নির্মিত এই চিত্রটা দেখে আসলে মন খারাপের পাশাপাশি মনে হয় উজ্জীবিত হওয়া যায়। উনি এত অনুপ্রেরণা যোগাতে পারেন। উনি যে সময় নারীদেরকে নিয়ে গাড়ি চালানোর কথা ভেবেছেন, সে সময় বাদ দেন। আজকে 2024 সালে এই রুমে উপস্থিত কয়জন মানুষ বা কয়টা প্রতিষ্ঠান তার গাড়ি একজন নারী চালককে দিয়ে চালাচ্ছেন? কাজে সত্যিকার অর্থে জাফরুল্লাহ ভাই একজন প্রতিষ্ঠান তো ছিলেনই, আমার কাছে জাফরুল্লাহ ভাইকে মনে হয় উনি একজন বিপ্লব ছিলেন। সত্যিকার অর্থে বিপ্লব জাফরুল্লাহ ভাইকে আমি একজন বিপ্লব। জাফরুল্লাহ ভাইয়ের মতন ব্যক্তিত্বরা আসলে কোনো দলের হতে পারে, তারা দেশের সম্পদ। আমাদের দুর্ভাগ্য যে ক্ষুদ্র রাজনীতির কারণে আমরা অনেক সময় মানুষকে রাজনৈতিক তকমা দিয়ে ফেলি, কিন্তু আমার কাছে ওনার সবসময় মনে হয়েছে যে উনি সবসময় দলীয় পরিচয়ের মধ্যে থেকে যেটা ওনার সঠিক মনে হয় উনি সেটা দিয়েছেন। এখন ওনার সাহস দেখে আমি সবসময় ভাবতাম উনি বরিশালের লোক,
পরে শুনলাম উনি চট্টগ্রামের লোক। সত্যিকার অর্থে অদম্য বলতে যেটা বোঝায়, উনি কিন্তু অদম্য। যদি আমরা আমাদের পাল্টা যুক্তি দিয়ে ওনাকে বুঝাতাম যে এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ওনার কোনো পাল্টা যুক্তির অভাব থাকতো না, এবং তার জন্য যে আমি ওনার শত্রু হয়ে যেতাম তা না, উনি ওনার কাজটা করে ফেলতেন। হয়তো এই দিকে আমি ওনার সাথে একমত হলাম না, তার মানে এই না যে পরের বিষয়ে উনি আর আমার সাথে কথা বলবেন না, বা ফোন তুলে অমুককে বলা শুরু করবেন যে দেখেছো ওকে এই ভালো কাজে ডাকছিলাম, ও আসেনি, ও ভয় পায়, ওর সাহস নেই, এগুলো না। ওনার সাহস নিয়ে উনি মোটামুটি একলাই চলে যেতেন। ওনাকে আমার কাছে বিপ্লবও যেমন মনে হয়, ওনাকে আমার কাছে তেমনি অদম্য মনে হয়। আচ্ছা, জাফরুল্লাহ ভাইয়ের ঢাকা শহরে বাসা আছে কয়টা, গাড়ি আছে কয়টা? আসলে কিছু না। এইগুলো এখান থেকে প্রমাণিত হয় যে উনি ব্যক্তি স্বার্থে কোনো কাজ করেন নাই, জনস্বার্থে সকল কাজ করে গেছেন। ওনার ওষুধ এবং চিকিৎসার ক্ষেত্রে উনি বেঁচে থাকতে আমার অত সম্পর্ক ছিল না, কিন্তু নারী অধিকারের ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমি ওনাকে দেখেছি যে সবসময় আমরা সঠিক কাজে থাকলে ওনার সাথে এই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পৃক্ত করতে আমাদের অসুবিধা হতো না। মুক্তিযুদ্ধের এজেন্ডার মধ্যে পরিবেশ রক্ষা ছিল না, কিন্তু উনি জানতেন যে নতুন প্রজন্মের কাছে এটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধের সংগ্রাম, এবং সেখানে উনি নিজেকে সম্পৃক্ত করতেন। আমাদের সব ভালো কাজে, সাহসী কাজে ফোন করে আমাদেরকে অভিনন্দন জানাতেন। হঠাৎ করে দেখি তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে হুইল চেয়ারে বসে উনি চলে গেছেন। ওনাকে আসলে আটকানো যায়নি, এই আবেগটা ওনার ছিল। চিকিৎসা যে সেবা, চিকিৎসা যে একটি ব্যবসা না, এটা উনি প্রমাণ করে দিয়ে গেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রে একটা শারীরিক অসুবিধা নিয়ে আমি একদিন গেছিলাম, আমার অনেক ব্যথা হচ্ছিল, তো আমি রিসিপশনে বসা ছিলাম, এবং আমার পাশে একটা লোক এক ধরনের আওয়াজ করছিল। আমার ওদিকে ব্যথা ছিল, আমি পিছনে ঘুরে তাকিয়েছি, লোকটা আমাকে বলল, মা আমি মাত্রই ডায়ালিসিস করে এসেছি। তখন আমার মনে হলো যে যদি আজকে গণস্বাস্থ্য কেন্দ্র না থাকতো, তবে এই লোকটা ডায়ালিসিস করতে কোথায় যেত। এবং উনি যে উদাহরণ সৃষ্টি করেছেন, এখন নাকি দরিদ্র মানুষদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থা অনেকেই করতে এগিয়ে এসছেন। সব ডাক্তারকে গ্রামে যেতে হবে, এই কথা আমার মনে আছে যে ওনার গণস্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজে একজন ছাত্রকে ভর্তি করাতে আমি ওনাকে ফোন করেছিলাম। ছাত্র না, ছাত্রী পাশ করার পরে আমাকে বলেছিল 2 বছর আমাদেরকে গ্রামে যেতে হবে, আপা একটু ফোন করে বলেন না। আমি আবার ফোন করেছিলাম, এইসব ফোন করতে আমাকে, এইসব কথা বলতে আমি কখনো ফোন করতাম, করবেন না, সবাই গ্রামে যেতে হবে, এটা বাধ্যতামূলক। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, তাই না? আমরা যদি আমাদের কাজে কখনো ফিল্ডে যাই, ওইটা আমরা ফিল্ডে যাচ্ছি একটা বড় ব্যাপার, কিন্তু উনি বুঝেছিলেন যে চিকিৎসা সেবাটা নিয়ে কার কাছে যেতে হবে। জাফরুল্লাহ ভাইয়ের শুনলাম যে অনেকে ওনাকে অপমান করেছে, কিন্তু আমি আসলে এইটা বলে ওনাকে খাটো করব না। যে কোনো মানুষকেই পরিবর্তনের জন্য লড়াই করতে হলে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়, উনি সেটা পার করেছিলেন, উনি আমাদের প্রেরণা। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পরে এই দেশের মানুষ ওনাকে যেভাবে সম্মান দিয়েছেন, তারপরে কোথায় কোন আমলা কথা শুনলো না শুনলো, কোথায় কোন মেডিকেল অ্যাসোসিয়েশন ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করলো না করলো, তাতে আসলে কিছু যায় আসে না। বরং ওই সম্মান থেকে ওই ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মেডিকেল অ্যাসোসিয়েশন শিক্ষা নিয়েছে যে এরকম মানুষকে অপমান করার কোনো যোগ্যতা বা কোনো ক্ষমতা তারা রাখে না। জাফরুল্লাহ ভাই আমার কাছে একজন বিপ্লব, অসম্ভব সাহসী মানুষ। একই সাথে আমি ওনাকে 71 সালের মুক্তিযোদ্ধা বলি না, আমার কাছে উনি একজন আজীবন মুক্তিযোদ্ধা। উনি একজন আজীবন মুক্তিযোদ্ধা বলেই জীবনের শেষ পর্যন্ত যে কথা দিয়ে উনি কাজ শুরু করেছিলেন সে কথার কোনো ব্যত্যয় ঘটেনি। এমন একজন আজীবন মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখানোর একটাই উপায় হচ্ছে তার প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, তার জীবনকে উদযাপিত করা। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের বুঝে নিতে হবে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বারবার আসে না, এই মানুষগুলো ক্ষণজন্মাই হয়। আমরা কি দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছি? আমরা দ্বিতীয় এরকম অনেককেই পাবো না, কিন্তু তাদের কাজগুলোকে টিকিয়ে রাখা, তাদের চেতনাকে ধারণ করা, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আশা করি এই আজীবন মুক্তিযোদ্ধার কাজের প্রতি যে একনিষ্ঠতা, দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, সেটাকে ধারণ করে আমরা তার প্রতিষ্ঠান যাতে এগিয়ে যেতে পারে, যার যার জায়গা থেকে সে কাজটি করে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি গণমাধ্যম কর্মীদের একটু দৃষ্টি আকর্ষণ করব, পেছনে যারা দর্শকরা আছেন তারা অনেকেই দেখতে পাচ্ছেন না, আপনাদের ফুটেজ নেওয়া হলে অন্যদেরকেও অনুষ্ঠানে সমানভাবে অংশগ্রহণ করার একটু সুযোগ করে দিবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি
এফবিসিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী জনাব আব্দুল হক। আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় মনীষ সম্রাটের শ্রেষ্ঠ সন্তানেরা, সামনে উপবিষ্ট জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে অনেক দিন থেকে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি শুধু এটা বলবো শ্রদ্ধা জানাবার জন্য, এইসব মানুষরা কোনো দলের হয় না। মানুষ আমরা আমাদের আদর্শ নিয়ে একত্রিত হয়েছিলাম। সেই সন্তানদের একজন জাফরুল্লাহ ভাই, যিনি তার সব কিছু ফেলে শুধু বিলেত থেকে একেবারে আরামের জীবন ছেড়ে আগরতলা এসে জয়েন করেছিলেন। কি প্রচণ্ড স্পিরিট থাকে একটা মানুষ, সেটা পারে। আমি ওনাকে দেখেছি যে তিনি যে কাজটি করেছেন, যেটা আজকে বাংলাদেশের সমস্ত ওষুধ কোম্পানিগুলির উচিত ছিল আজকের দিনটাকে তার জন্য উৎসর্গ করে। কেননা তারা যাদের 50,000 কি 5 কোটি টাকাও পুঁজি ছিল না, তারা আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র ড্রাগ পলিসির কারণে। একটা পলিসি কি বৈপ্লবিক পরিবর্তন অর্থনীতিতে আনতে পারে। জাফরুল্লাহ সাহেবের ড্রাগ পলিসি ছিল বাংলাদেশের জন্য সেরকম একটি পলিসি। একইভাবে অনেক পলিসি দ্বারা আমরা হয়তো আমাদের পুঁজি নির্মাণ করতে পারতাম। আজকে যে মাফিয়াতন্ত্র চালু হয়েছে তার পরিবর্তে জাতীয় পুঁজি নির্মাণ, জাতীয় ক্যাপিটাল তৈরি করতে পারতাম। আনফর্চুনেটলি আমসভার ভাষায় বেহাত হয়ে গেছে বিপ্লব। তো যাই হোক, জাফরুল্লাহ ভাই সে মানুষ যাকে গোটা জাতির সম্মান জানানো উচিত। আমি মনে করি আজকে নীরব কোটি মানুষ হয়তো বা জাফরুল্লাহ ভাইকে স্মরণ করবে, সেই বাণীটি আমাদের পৌঁছে দেওয়া উচিত। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার এবং আমাদের ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল হককে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণ পরিষদের আহ্বায়ক ডাক্তার সাবেক ভিপি নুরুল হক, আমাদের সভাপতি জনাব নুরুল হক। জাতীয় নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজন, অন্যান্য উপস্থিতি, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কায়ুম ভাই যেভাবে বলেছিল, আমি কথা বলতে অনেকটা সেরকম ভাবে বলতে হয় যে বিশেষ করে 2020 সালে কোভিডের শুরু থেকে জাফরুল্লাহ চৌধুরীর সাথে খুব সক্রিয়ভাবে জাফরুল্লাহ চৌধুরী এবং গণস্বাস্থ্যের সাথে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। সেই সময় গণস্বাস্থ্য সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশে একটা বিস্তৃত পরিসরে বিশাল কার্যক্রম পরিচালনা করেছিল। আমাকে একবার ফোন দিল, সে নিজে, আমি অবাক হয়ে গেছি যে সে নিজে আমাকে ফোন দিছে, বলছে তুমি কোথায়? আমি বাসায় ছিলাম। তুমি একটু গণস্বাস্থ্যের দিকে আসো। তো কারিগরি যেভাবে বলছিল যে তার মনে স্থির করেছে এখন এটা করবেন, ওই দিকে যাবেন, সেটা যাবেনই, এবং খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এবং কাজে ঝাঁপিয়ে পড়া। তো তিনি বলেছেন যে বেশি লেট করবে না। তো সে যখন আমাকে ফোন দিল, আমি যদি গোসল নাও করা থাকতাম, বেশ কোনো মতে একটু মুখে পানি দিয়ে ওখানে চাউলে দিয়ে মুখে বের হয়ে যেতাম তার যে কোনো ফোনে রেসপন্স করার জন্য। তো সেদিন যেয়ে দেখি ছাত্র ইউনিয়নের ছাত্র নেতারা কয়েকজন বসে আছে, আমি গেলাম, তারপরে ছাত্র ফেডারেশনের কয়েকজন আসলো, আরো কয়েকজন আসলো। তোমরা কথা বলো, মানে তিনি কাজের আগে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য লাইক একটা ফ্লোরে ছেড়ে দিয়েছেন যে তোমরা কথা বলো। তারপরে সবাইকে যার যার এরিয়া অনুযায়ী কিছু খাবারের প্যাকেট সেগুলো দিয়েছিল। এবং তার কোভিডের সময় তার যে ত্রাণ কার্যক্রম ছিল গণস্বাস্থ্যের পক্ষ থেকে, সেটা আপনারা বোধহয় লক্ষ্য করেছেন। বস্তা ছিল, এক একটা বস্তায় 20 কেজি, 25 কেজি, 30 কেজির মতো খাদ্য সামগ্রী ছিল। আমি ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ অনেক জায়গায় আমাকে পাঠিয়েছিল যে এটা তোমার মানুষের সাথে মেশারও একটা সুযোগ, রাজনীতি করার সুযোগ, তুমি নর্মালি ছাত্রদের নিয়ে বেরিয়ে পড়ো। আমি
ব্যক্তিগতভাবে তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আসলে ছাত্র আন্দোলন থেকে আমরা সেই কোটা সংস্কার, সড়ক আন্দোলন, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সবসময় স্নেহ করতেন। আমার একটা আফসোস হয়ে গেছে যে আমার ওয়াইফের একটা শখ ছিল যে আমার মেয়ে, যে তার একটা মেয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটা ছবি থাকবে। তো তিনি বারবার বলছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী অসুস্থ, কখন কি হয় আল্লাহ জানে, তুমি আমার মেয়েকে নিয়ে গিয়ে ওর একটা ছবি তুলে রাখবে তার সাথে। তো আমি যাবত সেই সময় অনেক সময় ছিলেন, ওই গণস্বাস্থ্যের ওই টেবিলে ছিলেন, আপনারা জানেন। কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন, একেবারে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বলেন, হকার, যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত। আমার কাছে বুঝতে না যে তিনি কতটুকু অসুস্থ। আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে, সব প্রোগ্রামে কেন যান? এক জায়গায় 10 জন 15 জন লোক থাকে, একটা মিডিয়া থাকে, সেখানেও আপনি কেন যান? কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে, আপনি বেছে বেছে সপ্তাহে 2-1টা প্রোগ্রামে যান। তখন সে বললো, দেখো তুমি কথাটা বলছো, আমি জানি যে লোক হয়, আমি গেলে 2টা লোক বাড়বে, ওদের এই খবরটা তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সংগঠনকে, ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রে এইভাবে কাজ করে গেছে। তো গত বছর একটা স্মরণ সভা প্রতিকূল পরিস্থিতিতে হলে এই বছর হয়েছে। আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ, যেটা বলছেন আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই তার প্রতিষ্ঠানটাকে সেইভাবে এগিয়ে নেই, তার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। এবং আমি আরেকটা অনুরোধ করবো, যেহেতু শিরিন আপা সহ তার পরিবারের সবাই আছেন, তার পক্ষ থেকে উদ্যোগ নিলে আমরা সবার পাশে থাকবো। তিনি যে মাধ্যমে মানুষ, একজন পরিচ্ছন্ন মানুষ, প্রকৃত আদর্শবান মানুষ, তার নামে যদি কোনো একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজের আমাদের প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা ভাবে সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকের বা আয়োজকদেরকেও অনুরোধ জানাবো। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আলী উলফাত। ওনাদের আগে বলেছিলাম উলফাত ভাইকে মঞ্চে এসে জাফর ভাইয়ের স্মরণে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আমাদের উপস্থিত আছেন শারমিন মুর্শিদ, উপস্থিত আছেন বিজ্ঞানী রেনুমা আহমেদ, শাহিন আলম সহ নাগরিক। আমি আসার জন্য আহ্বান করছি। ব্রতী নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ আছেন, তাকে আমি মঞ্চে এসে উপবেশন করার জন্য আহ্বান করছি। আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যের নির্বাহী পরিচালক জাকির হোসেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, উপস্থিত আছেন লেখক রহমান চৌধুরী, উপস্থিত আছেন কনিশিখা জামালি, উপস্থিত আছেন জাফরুল্লাহ চৌধুরীর 2 সন্তান বৃষ্টি চৌধুরী, বারিশ চৌধুরী, উপস্থিত আছেন শিল্পী সায়ান সহ আরো অনেকেই উপস্থিত আছেন। উপস্থিত আছেন ডক্টর আবু ইউসুফ সেলিম। শহীদুল আলম ভাইকে আহ্বান করছি বক্তৃতা রাখার জন্য। আজকে অনেকে অনেক কথা বললেন জাফরুল্লাহ চৌধুরীর সম্বন্ধে, বাকি ছিল তার গুণাবলী, সেগুলি নিয়ে বললেন। আমি তার যেটা ছিল না সেটা নিয়ে একটু বলি। একটা জিনিস একেবারেই এই লোকটা ছিল না, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ।
এবং ব্যক্তির সাথে কোনো আকার অনেক ঘটনার মধ্যে ছোট্টখাটো কিছু জিনিস মাঝে মাঝে আলাপ হয় এবং কিছু জিনিস এখনো হয়নি, সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে ভাবা দরকার। করোনা যখন হয় তার আগে আমার সাথে ওনার অনেকবার আলাপ হচ্ছিল, কারণ প্রতি শুক্র শনিবার চলে যেতেন সাধারণ মানুষকে চিকিৎসা, বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য। তো সেটা আমরা কয়েকবার একসাথে যাবো ভেবেছি, ব্যাটে বলে মেরেনি। তারপরে তো করোনা শুরু হলো, সেটা যাওয়া হয়নি, সেটা আমি মিস করি। কিন্তু করোনা চলাকালীন একটা জিনিস হলো যেটা আমাকে ঠিক ছিল না রে ভাই, গণস্বাস্থ্য কেন্দ্রের থেকে একটা খুব অল্প খরচে দ্রুত পরীক্ষা করার একটা কিট আবিষ্কার করে গণস্বাস্থ্য কেন্দ্র, এবং আমরা তো আশা করি যে এইটা তাহলে আমাদের সকলের কাছে থাকবে। তখন আতঙ্ক আছে ভারতে, তখন ভয়াবহভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে, আমাদের পাওয়া দরকার। এবং করোনার পরীক্ষা তখন খুব ব্যয়বহুল, এখন অল্প পয়সায় হবে, এটা তো স্বাভাবিক, আমাদের লাভের ব্যাপার ছিল। তো সেটা হচ্ছে না। আমি তখন জাতীয়তার সাথে গিয়ে বারবার ধানমন্ডি বাড়িতে গিয়ে তার একটা সাক্ষাৎকার নিলাম, সেটা বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করলাম। সেই সংক্রান্ত হলো তারপরে যে ঘটনাটা হলো, ওনার সাথে ব্যক্তিগত আলাপ বোঝা গেল কেমনটা হলো না সেটাই। কারণ একটা অসাধারণ আবিষ্কার ছিল, অল্প পয়সা আমাদের দেশ পেতে পারত, তাহলে হলো না। তারপরে উনি আমাকে ব্যক্তিগত আলাপেই বললেন যে যখন জানা গেল যেটা হয়েছে, হতে যাচ্ছে সম্ভাবনা, তখন একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করেন। আপনারা তাকে ফোন করলেন, বললেন বড় ভাই আমরা তাহলে একসাথে, এবং জানাটা রাজি না হন কারণ ছিল দরবেশবাবু যদি তার সাথে একসাথে করতেন, তাহলে যেই উদ্দেশ্যে এটা করা হয়েছিল অল্প পয়সায় সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সেটা আর হতো না। অন্যান্য ব্যবসায়ীরা যা করে এখানে তাই হতো, সরকার পয়সা পেত, সেই ব্যবসায়ী পয়সা পেত, সাধারণ মানুষের সুবিধা পাবে। এবং একটা উদাহরণ, এই একটা উদাহরণ বোঝা যায়, যেখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোথায় লাভ, সাধারণ মানুষ কি পেতে পারবে, দেশ কি পেতে পারবে, সেটাই চিন্তা। এবং এই চিন্তাটার কারণে ভুল বোঝানো হয়েছে, তাকে সমালোচনা করা হয়েছে। যেমন আগে আমরা অনুষ্ঠানের সময় দেখলাম আমাদের দেশের যে এই ওষুধ নীতি প্রণয়ন করার ক্ষেত্রে তিনি সেই সময়কার স্বৈরাচারী সরকারের কাছে থেকে আদায় করে নিয়েছিলেন জনগণের কারণে। এবং জনগণের কারণে যদি করতে হয়, কার সাথে কখন কি লেনদেন করতে হয় সেটা নিয়ে ভাববেন না, কে তার সম্বন্ধে কি মনে করলো সেটা নিয়ে ভাববেন না, কার কি দল সেটা নিয়ে ভাববেন না, সেটাই তিনি করবেন, ওটাই তার একমাত্র বিশ্বাস এবং আশা ছিল। সেই কারণে অন্যান্য জায়গায় কিছু কিছু হয়েছে। যখন এই সময় নাসিম মন্ত্রী যখন মারা যান, তখন উনি ওনার জানাজায় চলে গেলেন। তখন কিন্তু ওনার অসুস্থ, হাসপাতালে। ওই সময় হাসপাতালে করোনার মধ্যে ওরকম রিস্ক নিয়ে জানাজায় যাবেন, এটা তো আমরা একদম পছন্দ করিনি। কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় যেই সম্পর্ক ছিল, তখন যেই নাসিমকে তিনি মনে রাখতেন, সেই নাসিমকে মনে রেখে তিনি কিন্তু সেই জানাজায় গিয়েছেন। বর্তমানে সেই মন্ত্রী নাসিম পরিবর্তিত হয়েছে, কি করেছে সেগুলি তিনি ভুলে গেছেন। এই ভুলে যেতে তিনি পারতেন, মনে রাখতেও তিনি পারতেন, এবং মানুষ হিসাবে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতেন এবং সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতেন, সেটা নিয়ে ওনাকে স্মরণ করি। এই মানুষটাকে আমরা হারিয়েছি, এটা আমাদের বিশাল বড় একটা ব্যর্থতা যে তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। এবং আমি সত্যি এক অর্থে কষ্ট পাচ্ছি, জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে যেই অনুষ্ঠান হচ্ছে, সেখানে তো
মানুষ ফেটে যাওয়া উচিত ছিল, এরকম জায়গা কেন স্টেডিয়ামে জায়গা না দিতে পারার কথা ছিল, সেখানে এত মানুষ হয়নি। সেটারও একটা কারণ আছে, কারণ উনি কিন্তু ওই জনপ্রিয়তা কখনো চাননি, প্রচার কখনো চাননি, নিজে কি করেছেন সেটা জানানো নিয়ে কখনো চিন্তা করেননি। অন্যের পাশে দাঁড়ানোটাই ছিল তার একমাত্র চিন্তা বা বিশ্বাস, এবং সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক আমি হারিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। এখন কথা বলার জন্য আহ্বান করছি জাফরুল্লাহ ভাইয়ের সন্তান বৃষ্টি চৌধুরী, তিনি পরিবারের পক্ষ থেকে বলবেন। আসসালামু আলাইকুম। আমার বাবার মতো আমি এত স্পষ্ট করে কথা বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব। অনেকজন বাবাকে নিয়ে অনেক কিছু বলেছে, যে বাবা দেশপ্রেমিক ছিল, এটা সত্যি। কিন্তু আমি বাবাকে যেই কারণে সবচেয়ে বেশি সম্মান করতাম হলো যে বাবা ইন্ডিভিজুয়াল মানুষকে খুব কেয়ার করতো। আমি বাংলা না, যেমন একজনের পা ভেঙে গেছে একটা প্রোটেস্টে, ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করা, এগুলো সব ঠিক করে দিবে, এরকম অলওয়েজ সবসময় এরকম ছিল। আমার ছোটকাল থেকেই আমার অনেক ফুফু চাচিরা ছিল গণস্বাস্থ্যে, যাদেরকে বাবা এসে দেখাশোনা করেছে, বড় করেছে, শিখিয়েছে। এটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে। তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না, ফ্যামিলি অনেক মানুষ হতে পারে। তো গণস্বাস্থ্যে সবাই আমার ফুফু চাচা এরা ছিল, আর এটা এখনো সত্যি। আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কণা হলো কাশিম চাচা, বাবার খুব ক্লোজ ফ্রেন্ড, আর যে কাজ করতো একসাথে, ওর বড় মেয়ে। আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে, মারা যাওয়ার এক দুদিন আগে কণা ওর পাশে দাঁড়িয়েছিল। আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি, এই বাবা, তোমার ফেভারিট কে, কণা না আমি? কণা আমার বোন। বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে বলল, কণা। তো তারপরে আমাকে এমন একটা হাসি দিল যে আমিও বুঝছি যে ও ঠাট্টা করতেছে আমার সাথে, কিন্তু আসলে ও কণাকে খুবই ভালোবাসতো। ওর সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল, কিন্তু ওর লাস্ট কথা ছিল, আমি ওকে বললাম, বাবা আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আর ও জাস্ট খুব জোরে জোরে মাথা বাড়াইলো এরকম করে, আর কিছু কথা বলতে পারে না, আর বলার দরকারও ছিল না, কারণ এইটাই ছিল আমাদের রিলেশনশিপ। আমি সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, আমি ডাক্তার হলাম না, আমি ওর মতো বড় বড় কাজ করি নাই, কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি। আর বাবার ছিল এটাই, আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসতো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এই প্রোগ্রামে। আমাদের পুরো ফ্যামিলি থেকে, আমার ছোট ভাই বারিশ চৌধুরী, শিরিন হক, আমার মা, আর এবং আমার নিজস্ব মা সু চৌধুরী থেকে, আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই আসছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বৃষ্টি চৌধুরীকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেনকে মঞ্চে এসে বসার জন্য আহ্বান করছি। আচ্ছা, এখন বক্তব্য রাখবেন লেখক, শিক্ষক, অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। ধন্যবাদ। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার, গর্বের ব্যাপার যে জাফরুল্লাহ ভাইয়ের জন্য কিছু বলার সুযোগ পেয়েছি। জাফরুল্লাহ ভাই চলে গেছেন, 1 বছর হয়েছে। এই 1 বছরে কিন্তু বাংলাদেশে অনেক কিছু ঘটেছে, তার বেশিরভাগই ভালো না।
এর মধ্যে একটা খুবই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। ব্যাংকে তারল্য সংকট বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, বিদেশে অর্থ পাচার আরো বেশি বেড়েছে। এর মধ্যে বড় বড় যারা আর্থিক খাতে অপরাধী আছে তাদের ব্যাপারে বহু তথ্য উন্মোচিত হয়েছে, কারো বিচার হয় নাই, বিচার হয়েছে ডক্টর ইউনূসের। এর মধ্যে সীমান্তে বহু লোককে মারা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসন বাড়ছে তারও প্রকটভাবে প্রতিফলিত হয়েছে। এত এত অন্যায়, অনিয়ম এবং অসন্তোষের কারণ ঘটেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি। মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকতো এই সমস্ত কিছুর প্রতিবাদ আরো অনেক জোরালো ভাবে হতো। আমি কারো মৃত্যু বার্ষিকীতে বাড়িয়ে বলার রেওয়াজ আছে, আমি জাফরুল্লাহ ভাই সম্পর্কে বাড়িয়ে বলা কোনো জায়গা খুঁজে পাই না। কারণ আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন উনার মৃত্যুর পর সত্যি সত্যি আমাদের যে সিভিল সোসাইটি মুভমেন্ট, নাগরিক আন্দোলন, এমনকি টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আন্দোলনও কিছুটা দিগ্ভ্রান্ত হয়েছে, অনেকটা গতি হারিয়েছে। উনি একজন ইররিপ্রেসিবল পার্সন, উনার কোনো সাবস্টিটিউশন হয় না। এটা ফিল করি, দুঃখ লাগে, খারাপ লাগে। আবার মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশে তরুণ প্রজন্মকে, আগামী প্রজন্মকে খুব গর্বের সাথে বিনা দ্বিধায় একটা লোকের কথা আমরা অন্তত বলতে পারি, এই জীবন জাফরুল্লাহ ভাই যাপন করে গেছেন। রেজওয়ানা একটু আগে বলেছেন জাফরুল্লাহ ভাই আজীবনের মুক্তিযোদ্ধা। আমি উনার সম্পর্কে অনেক আগের থেকেই বলি, জাফরুল্লাহ ভাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের সঠিক চেতনা কি, এটা জাফরুল্লাহ ভাইকে দেখে বুঝতে হবে। উনি শুধু ৭১ মুক্তিযুদ্ধ করে থেমে যায় নাই, ওনার মুক্তিযুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। এজন্য গরিব মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, অধিকার হারা মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, সাহস নিয়ে দাঁড়িয়েছেন। কখন কোন সরকার ক্ষমতায় এসব হিসাব করে, মানুষ কি বলবে এসব হিসাব করে, বিপদে পড়লাম নাকি এগুলি বিবেচনায় নিয়ে কখনো চুপ, কখনো সরব, কখনো একটু চুপ, কখনো বেশি চুপ, এগুলি জীবন যাপন করেন নাই। সকল সময় সকল ব্যাপারে সোচ্চার ছিলেন, সব সরকারের সমালোচনা করেছেন, সব সরকারের ভালো কাজের পাশে ছিলেন। আমার কাছে মনে হয় যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা আজকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ শিশুদের জন্য একটা আইডল মানুষ, যে উনার বাচ্চারা উনার জীবনী পড়ে জানবে যে বাংলাদেশে এরকম একটা মানুষ জন্ম নিয়েছিল, এবং এটাই হচ্ছে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার জীবন। আমরা জাফরুল্লাহ ভাইকে চিনতাম, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং অনন্ত অনুপ্রেরণার একটা উৎস। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার বিদগ্ধজন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আজকের এই স্মরণ সভায় উপস্থিত সুধীজন, কবি কুসুম কুমারী দাস তার কবিতায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতার মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি কুসুম কুমারী দাসের এই লেখার মধ্যে জাফরুল্লাহ চৌধুরীর মতো সন্তান আমাদের দেশে জন্মগ্রহণ করুক শত শত হাজারে হাজারে। এবং কবির এই আকাঙ্ক্ষা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তার সারা জীবনের কর্মকাণ্ডে এবং প্রতিক্ষণে আমরা উপলব্ধি করি, আগামী প্রজন্ম উপলব্ধি করবে। আমার সাথে প্রথম পরিচয় হয় এরশাদ সাহেব যখন রাষ্ট্রধর্ম ইসলাম করল, তখন যে আন্দোলন রাজপথে
এবং এই আন্দোলনের সাথে বিএনপিও ছিল এবং আওয়ামী লীগও ছিল। তারা বলেছিল যে যদি কোনোদিন সুযোগ আসে এরশাদের এই অবৈধ সংশোধনী অষ্টম সংশোধনী বাতিল করবেন, কিন্তু কেউ কথা রাখেনি, বরঞ্চ পাকাপোক্ত করেছে। তো এর মধ্যে নারী পক্ষের সাথে সম্পৃক্ততা হয়। আমরা কিছুটা আইনি লড়াই করলাম, শিরিন হক আছেন এখানে, তার বোনও ছিল। সেই সুবাদেই জাফর ভাইয়ের সাথে আসা যাওয়ার একটা সুযোগ হয় এবং তিনি খুবই আমাদেরকে উজ্জীবিত করতেন এই ধরনের আন্দোলন সংগ্রামগুলোর জন্য। সারা হোসেনও ছিল আমাদের একটা ওই সময়ে। এখন তো সব তরুণ তার বলা যাবে না, এখন সবাই এখন মধ্যবয়সী। সেই সব দিনগুলো এরপরে 90-এ মাস্টারদা সূর্য সেনের জন্মশতবার্ষিকী পালন হবে। আমরা খুব প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা করছে, বিএনপি সহ তখন ডাকসুতের ছাত্র দল ছিল, তারাও কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়েছিল। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা তো আছে, সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের লোকজন, কমিউনিস্ট পার্টি সহ যারা যারা ছিল আর কি। হঠাৎ জাফর ভাই খবর দিল যে উনি এসে বললেন আমি তো তোমাদের সাথে কাজ করতে চাই, তো আমার সাথে যোগাযোগ রাখবে। আমি ভাবছিলাম যে এই পর্যন্তই বোধহয়, কিন্তু পরে দেখলাম যে এখানে বললেন না আজীবন মুক্তিযোদ্ধা, আমি তো বললাম আজীবন বিপ্লবী। আজীবন বিপ্লবী জাফর ভাইকে আমি খুব কাছে থেকে দেখি এবং মাস্টারদা সূর্য সেনের যত প্রোগ্রাম করছে বছর 10 আমি কন্টিনিউ করেছিলাম। জন্মদিন, চট্টগ্রাম যুব বিদ্রোহ এপ্রিল মাসের 20 থেকে 24 এপ্রিল, সমস্ত কর্মসূচিতে উনি এত ওতপ্রোতভাবে এবং আন্তরিকতার সাথে ছিলেন, সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে প্রীতিলতাকে উনি কিভাবে শ্রদ্ধা করতেন এবং ওনাকে নিয়ে স্কুলও করেছেন। তো এইভাবেই চলছিল দিনগুলো। সর্বশেষ ওনাকে দেখলাম যে আমাদের বিচার বিভাগ যে ধরনের জজ সাহেবরা নানান বিচার বিভাগের স্বাধীনতা একটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল, সেটা যখন পদে পদে বরখেলাপ হয় ওনাকে দেখেছি প্রায় এটা নিয়ে কথা বলতেন এবং ওনার কন্টেম্প মামলা হয়েছিল। আপনারা জানেন যে ওনাকে দুবার উচ্চ আদালত থেকে, এবং উনি নিজে কিন্তু এই সমস্ত মামলায় নিজের মামলা নিজেই পরিচালনা করেছেন। সর্বশেষ আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ব্যাপারে পদ্মার অন্তরালে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাফর ভাই, এবং সবসময় চেয়েছেন যে দেশে একটা পরিবর্তন হোক, এই দুঃশাসন থেকে জাতিকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে লক্ষ্যেই উনি কিন্তু সার্বক্ষণিকভাবে কোন রাজনৈতিক দলের সদস্য না হয়েও একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেভাবে মাঠে ময়দানে চষে বেরিয়েছেন এটা অসাধারণ। যারা দলের নেতৃত্ব দেন আমার কাছে মনে হয়েছে যে তাদের চেয়েও অনেক বেশি, অনেক দ্রুত বেগে তিনি সারা দেশ ঘুরে বেরিয়েছেন। আজকে তাকে স্মরণ করতে গিয়ে আমাদের কাছে মনে হয় যে কয়জন ব্যক্তিকে বাংলাদেশে আমাদের সম্মান দেখানো উচিত। শত শত বছর ধরে জাফর ভাই যে কর্মযজ্ঞ করে গেছেন তার কর্মের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করতে পারবো, এটাই আমাদের প্রাপ্তি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ব্রতের নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ। এখন বক্তব্য রাখবেন শারমিন মুর্শিদ।
আমাদের এখানে উপস্থিত আছেন বন্নিশিখা জামালি, উপস্থিত আছেন ডক্টর আবু ইউসুফ সেলিম, উপস্থিত আছেন আবুল হাসান রুবেল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখছেন জনাব শামীম মুর্শিদ। সকলকে শুভ বিকেল। ডক্টর জাফরুল্লাহ আমার কাছে মনে হয় যেন এমন একটি, কি বলবো, জাতীয় মানুষ, এমন একজন স্পিসি, যে জাতীয় মানুষগুলো ক্রমশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমার মনে আছে 80 দশকে যখন আমি দেশে ফিরি বিদেশ থেকে পড়াশোনা করে, আমার তখন একটা ভীষণ ইচ্ছে ছিল আমি জাফরুল্লাহ ভাইকে খুঁজে বের করব এবং ওনার ওখানে কাজ করব। তার মানে জাফরুল্লাহ ভাইয়ের নাম কিন্তু সেই সময়ে দেশে বিদেশে আমাদের সকলের মাঝে ছড়িয়ে গেছিল। ওনার কাজ, উনি গ্রামে গঞ্জে যে সেবা দিচ্ছিলেন, উনি যে ওষুধ নীতি নিয়ে কাজ করছিলেন, উনি কিন্তু আমাদের তখন সেই তরুণ মনে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিলেন। ওনার সাথে কাজ করা হয়নি সে অন্য কথা, কিন্তু ওনার অবস্থান আমাদের ভেতরে অনেক গভীরে ছিল। আমি শুধু একটা কথা বলতে চাই, কোন জিনিসটা আমি জাফরুল্লাহ ভাইয়ের সবচেয়ে বেশি মনে রাখি এবং মনে হয় যে তার এই যে দিকটা ছিল, সেই দিকটা কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো। অর্থাৎ যে কোনো অবস্থাতে আমি লক্ষ্য করতাম, আমি দেখতাম উনি স্পষ্ট সত্য কথা বলতেন। কিন্তু সত্য কথা অনেক সময় খুব কঠিন হয়, রূঢ় হয়, কিন্তু উনি খুব সুন্দর করে বলতেন। দুটো জিনিস, একটা হলো সত্য বলা এবং আরেকটি হলো কঠিন সত্যটাকেও উনি এমনভাবে বলতেন যে যারা ওনার বিপক্ষে আছে তারাও কিন্তু কোনো কিছু বলতে পারতো না। অর্থাৎ সত্য আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এবং জাফরুল্লাহ ভাই হচ্ছেন আমার কাছে সেই সত্যের প্রতীক, সেই শক্তি, যেই শক্তি আমাদের ভেতরে ভীষণ প্রয়োজন। আমরা চারিদিকে তাকিয়ে দেখি মানুষ কিভাবে একটি মেকি ব্যবস্থার ভিতরে বিরাজ করছে এবং প্রতিটি ভাবনা নানান বিকৃতির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। সেই জায়গাটায় জাফরুল্লাহ ভাই আমাদের জন্য একটা মুক্ত হাওয়া ছিলেন, একটা শক্তি ছিলেন এবং আমাদের মননে তিনি গভীর অনুপ্রেরণার জায়গা ছিলেন। ওনার চলে যাওয়াটা ভীষণ কষ্ট পেয়েছি। মনে হয়েছে যে এই শক্তিটা আমাদের আরো অনেক দিন দরকার ছিল। এটাই আমি বলতে চাই যে আমরা যেন তার সেই শক্তিটাকে শুধু ধরে রাখার চেষ্টা করব না, সেটার বিকাশ, সেটার প্রসার কিভাবে ঘটাবো এবং সত্যকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা আমাদের চিন্তায়, আমাদের মানসিকতায়, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে। এই জায়গাটায় আমি প্রতিনিয়ত জাফরুল্লাহ ভাইয়ের অভাব ভীষণভাবে মিস করি। এবং ওই যে বলছিলাম, একটি আমি স্পিসি শব্দটাই মাথায় বারবার আসছে। এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে ধরে রাখা এবং এই মানুষগুলোকে নতুন করে এই স্পিসিটার প্রসার ঘটানো। জাফরুল্লাহ ভাই যেখানে আছেন
জানবেন যে আমরা ওনাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপাকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বক্তব্য রাখছেন। বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আজকের এই তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই নাগরিক স্মরণ সভার উপস্থিত আলোচকবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, উপস্থিত জাফরুল্লাহ ভাইয়ের যারা গুণগ্রাহী শুভানুধ্যায়ী সমর্থক, গণতন্ত্র মঞ্চের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ, সবাইকে আজকে এই নাগরিক স্মরণ সভার পক্ষ থেকে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে আমি ভাসানী অনুসারী পরিষদ ওই স্মরণ সভা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। বন্ধুগণ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। যিনি মহান নেতা, মৌলানা ভাসানীর আদর্শে আদর্শিত একজন সৈনিক ছিলেন। মৌলানা ভাসানীকে অনুসরণ করে ওনার মৃত্যু অবধি মানুষের অধিকারের জন্য রাস্তায় লড়াই সংগ্রাম করে গেছেন, সেটা আপনারা সবাই জানেন। ওনার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জন আলোচনা করেছেন। আমি শুধু এটুকুই বলবো, উনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক এবং এই দেশ, শুধু এই দেশই নয়, বিদেশের মানুষও তাকে স্মরণ করে। তার এই চিকিৎসা নীতি নিয়ে, চিকিৎসা সেবা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনা হয়, সেমিনার হয়, পুস্তিকা বের হয়, যেটা আমি জানি। বিশেষ করে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আপনারা জানেন কিভাবে উনি এই দেশে মুক্তি সংগ্রামে অকুতোভয় সৈনিক হিসাবে দেশের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেদিন নিজের পাসপোর্টটি ছিঁড়ে ফেলে দিয়ে একটা স্লিপ নিয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন ভারতীয় হাই কমিশন থেকে, এবং সেখানে যে ফিল্ড হসপিটালটি স্থাপন করেন এবং মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়ে উনি সেই ফিল্ড হাসপাতালটি আজকে বাংলাদেশের গণস্বাস্থ্য হসপিটালের মতো একটি প্রতিষ্ঠান উনি এই দেশের মানুষের জন্য দিয়ে গেছেন। ওনার পরিবারের জন্য দেননি, এই দেশের মানুষের জন্য করে গেছেন। ওনার পরিবার অবশ্য আশা করেন না কোনো কিছুই, উনি জাফরুল্লাহ চৌধুরী ওনাদের জন্য এনাফ। তাই আমি বলবো, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই দেশের মানুষের জন্য যা করে গেছেন, এই দেশের মানুষ সারা জীবন তাকে মনে রাখবে। আমার একটা দীর্ঘ সময় তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, আপনারা জানেন। দীর্ঘ 12টি বছর উনি আমাদের সংগঠনে প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার। ভাষা সৈনিক আব্দুল মতিন যখন মারা গেলেন,
শুরুই করতে পারলাম না, শেষ করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, ভাষা সৈনিক আব্দুল মতিন যখন মারা গেলেন, উনি আরেকজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, আপনারা জানেন। উনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওনার মৃত্যুর কয়েকদিন পরে রমজানের ইফতার পার্টি ভাসানী অনুসারী পরিষদের পল্টনের একটি রেস্তোরাঁয় হঠাৎ করে দেখি জাফলুল্লাহ ভাই যায় সেখানে উপস্থিত। ইফতার পার্টিতে ইফতার করার পুরো মুহূর্তে উনি বললেন যে মতিন ভাই তো নেই, আমরা 100-150 লোক ইফতার করার জন্য প্রস্তুতি নিয়েছি। ওখানে ডক্টর জসিম ছিলেন, ডক্টর মারা গেছেন উনি, এখন আমাদের প্রতিষ্ঠাতা উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, ডক্টর সৈয়দ শফিউল্লাহ, বিশিষ্ট বিজ্ঞানী বাংলাদেশের। উনি এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন তার যে অবদান আমি এখনো স্মরণ করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। জসিম ভাই অবশ্য এখন কানাডায় আছেন, বয়সের ভারে রুজু হয়ে গেছেন। জাফলুল্লাহ ভাই উঠে দাঁড়িয়ে বললেন যে এটা একটি মৌলানা ভাসানীর সংগঠন, আমি এই সংগঠনের দায়িত্ব নিতে চাই। জসিম, শফিউল্লাহ, তোমরা কি বলো? আমরা সানন্দে সেদিন তাকে বরণ করে নিয়েছিলাম। ওই দিন থেকে 12 বছর আমাদের এই ভাসানী অনুসারী পরিষদ পরিচালনা করে গিয়েছেন। আমি শর্টকাটে শেষ করব, খুবই শর্টকাটে শেষ করব। তারপর ওনার সঙ্গে দীর্ঘ 12 বছর কাজ করার আমার সুযোগ হয়েছিল। আপনারা জানেন, করোনাকালীন সময়ে কোন রাজনৈতিক দল যখন রাস্তায় নেই, জাফলুল্লাহ ভাই আমাকে নির্দেশ দিলেন যে সমমনা রাজনৈতিক দলগুলো, তুমি, সাকি, সাইফুল হক, মান্না, এদেরকে অর্গানাইজ করো, আমরা করোনার কাজও করব, দেশের মানুষের পক্ষেও কাজ করব। এবং আমরাই প্রথম শহীদ মিনারের পারমিশন নেওয়া বন্ধ করেছিলাম। সেদিন কোন এক সভায় কে একজন বলল যে এটা জাফলুল্লাহ ভাই করে গেছেন। আমরা শহীদ মিনার আমাদেরকে পারমিশন দেয় না, জাফলুল্লাহ ভাই বললো কোনো পারমিশনের তোয়াক্কা করবে না, এটা মৌলানা ভাসানীর করা শহীদ মিনার, এই শহীদ মিনার আমরা করব, কোনো পারমিশন আমাদের লাগবে না। আমরা সপ্তাহে 2-3টা প্রোগ্রাম শহীদ মিনারে করতাম, নাগরিক সমাজের ব্যানারে, নাগরিক সমাজের ব্যানারে আমরা সেই প্রোগ্রামগুলো করতাম। এই প্রোগ্রাম করার পর আমরা বিভিন্ন ইস্যুতে, এই যেখানেই দাঙ্গা হয়েছে, 2020 সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে, জাফলুল্লাহ ভাই রাত্রে টেলিফোন করতো, এই কালকে সকালবেলা টিকিট সংগ্রহ করো, আমরা ধীরাই যাব, সুনামগঞ্জের ধীরাই। দেখেন রাত্রে 10:30টায় আমাকে বলেছে, তুমি সাকিকে বলো কালকে সিলেট পৌঁছে টিকিট তুমি সংগ্রহ। আমি যে এত রাত্রে টিকিট করতে সব কইসব আমি বুঝি না, আমাকে যেতে হবে। আমরা ঢাকা থেকে সিলেটে পৌঁছি, সিলেট থেকে সুনামগঞ্জ যাই, সেই ধীরাই উপজেলা গিয়ে ওখানকার মানুষের বক্তব্য শুনে উনি এসে আবার সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে জানাইতেন যে কিভাবে এই সাম্প্রদায়িক হামলা হয়েছে, কিভাবে এইসব সংগঠিত হয়েছে। এইভাবে আমার মনে হয় সারা বাংলাদেশে আমরা গিয়েছি, সেই নোয়াখালী না, আপনার নড়াইলে হঠাৎ করে সাম্প্রদায়িক দাঙ্গা। জাফলুল্লাহ ভাই আমাকে বললেন যে চলো নড়াইল যেতে হবে, সকালবেলা, সকাল 7টায়, এখনই রওনা দিতে হবে সকাল 7টায় বলে। আমি যে এত লোক কোত্থেকে নিব? আমি সাকিকে টেলিফোন করলাম, জুনাইদ সাকি সাহেবকে টেলিফোন করলাম যে সাকি, জাফলুল্লাহ ভাই তো বলতেছে এখনই যেতে হবে। আরে কি বলেন বাবলু? আমি যে হ্যাঁ এখনই যেতে হবে। 7টায় উনি বলেছে, আমরা 9:30টায় ঢাকার থেকে রওনা দিয়েছি, নড়াইলে পৌঁছেছি। ওখানে হিন্দুদের উপরে যে অত্যাচার অবিচার হয়েছে, গরু নিয়ে গেছে, বাড়িঘর পুড়ে দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, সমস্ত উনি পুঙ্খানুপুঙ্খ ভাবে সেগুলা উনি দেখেছেন। এইভাবে 14-15টা এফেক্টেড এরিয়া আমরা সারা বাংলাদেশে ঘুরেছি। সেই নোয়াখালী, রংপুর, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, এমন কোন জায়গা নাই শেষ পর্যন্ত
এই কাজগুলো যখন শেষ হলো, শেষ হওয়ার পরে ওনার মৃত্যু, আল্লাহ মাফ করুক, উনি এপ্রিল মাসে চলে গেলেন। ফেব্রুয়ারি মাস আমাকে উনি পাঠিয়েছেন চট্টগ্রাম, ওনার একটা হাসপাতাল। উনি বলতেছিল যে আমি তো সারা দেশে বিদেশে অনেক কাজ করেছি বাবলু, তুমি দেখো এখানে একটা হসপিটাল, আমার জন্মভূমি চট্টগ্রাম, একটা কিছু করতে পারি কিনা, একটা বিল্ডিং দেখো পাওয়া যায় কিনা। তা আমি এক ভদ্রলোককে বললাম, বলার পরে উনি বিল্ডিংটা দান করে দিলেন, জাফরুল্লাহ ভাইকে দেখে দান করে দিলেন। সে হসপিটালটা 95% কাজ হয়ে গেছে, 5% কাজ বাকি থাকা অবস্থায় উনি পৃথিবী থেকে বিদায় নিলেন। উনি আমাকে চট্টগ্রাম পাঠিয়েছে হসপিটালের কাজে, আমাকে টেলিফোন করলেন যে তোমাকে এই মুহূর্তে লামা যেতে হবে। কেন? যে কারবারি পাড়াতে উপজাতীয়দের উপর হামলা হয়েছে, বাড়িঘর পুড়ে দিয়েছে, তোমাকে লামা, সেই কারবারি পাড়া মানে লামা উপজেলা থেকে পাহাড়ের ভিতরে 12-14 কিলোমিটার রাস্তা, যাওয়ার কোনো রাস্তা নেই। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি হুকুম দিচ্ছেন, আমরা যাব। ওনার কক্সবাজার গণস্বাস্থ্য থেকে লোকজন আসলো সন্ধ্যারায়, আমি গিয়ে সন্ধ্যারায়কে পেয়েছি, সঙ্গে গণস্বাস্থ্যের 10-12 জন লোক। সেই কারবারি পাড়া উপস্থিত হয়েছে জিপ গাড়ি দিয়ে, হাইটে, মানে আমাদেরকে 2টার সময় আমরা কারবারি পাড়া গেলাম, গিয়ে দেখি প্রচুর রিলিফ সেখানে জাফরুল্লাহ ভাই গণস্বাস্থ্যের কর্মীদের মাধ্যমে পাঠিয়েছেন সেই জায়গায়। আমি সেগুলো নিয়ে, আমাদের জন্য তারা অপেক্ষা করতেছিল। আমার সঙ্গে মুজাফফর ছিলেন, যিনি 29 তারিখ জাফরুল্লাহ ভাইয়ের একটা অরাজনৈতিক স্মরণ সভা, নাগরিক স্মরণ সভা চট্টগ্রামে করতেছেন আগামী 29 তারিখ। এই মুজাফফরকে সঙ্গে, উনি আমাদের সংগঠন করেন, মুজাফফরকে সঙ্গে নিয়ে আমরা 10 জন ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ আমরা কারবারি পাড়া উপস্থিত হয়ে আমার জন্য তারা গেল আমার সঙ্গে, আমরা সেটা সুন্দরভাবে সমাপ্ত করে ফিরে আসি। আজকের যে গণতন্ত্র মঞ্চ, এই গণতন্ত্র মঞ্চটি এ দেশের মানুষের মণিকোঠায় অবস্থান করছে, আপনারা সবাই জানেন। এটি জাফরুল্লাহ ভাইয়ের সৃষ্টি, এই গণতন্ত্র মঞ্চ জাফরুল্লাহ ভাই সৃষ্টি করে গেছে। আমরা আজকে কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা তার অসমাপ্ত কাজ সমাপ্ত করব এই গণতন্ত্র মঞ্চের মাধ্যমে। উনি যে স্বাস্থ্যনীতি, উনি যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, সমস্ত কাজ আমরা তার অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং আমাদের তার এই কাজের মধ্য দিয়ে আমরা তাকে সারা জীবন মানুষের কাছে তুলে ধরে রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ রফিকুল ইসলাম বাবলুকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বক্তব্য রাখছেন। অনেক ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। জাফরুল্লাহ ভাই এর সাথে আমরা সবসময় ওনার কথা স্মরণ করলে স্বাস্থ্যের অধিকারের কথা সবসময় সামনে আসবে। উনি স্বাস্থ্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং স্বাস্থ্য সেবা যাতে ঠিক মতো দেওয়া হয় আমাদের দেশে, এটার জন্য কাজ করে গেছেন। কিন্তু ওনার জীবনের সাথে আইন এবং অধিকার বিভিন্ন ভাবে জড়িত। আপনারা অন্যদের সবার বক্তব্য থেকে শুনেছেন যে উনি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়াতেন, কিন্তু উনি প্রতিবাদ বা প্রতিরোধের মধ্যে ছিলেন না। উনি অনেক গঠনমূলক অনেক কিছু করেছেন আইনের সাথে, এবং কোথায় আইন পরিবর্তন হওয়া উচিত এবং কেন পরিবর্তন হওয়া উচিত এবং কেন পরিবর্তন হওয়া উচিত এবং কেন উপনিবেশ সাম্প্রদায়িক আইন প্রচলিত থাকা উচিত না, কেন আইন মানুষের জীবনের সাথে সামঞ্জস্য থাকবে, এই বিষয় নিয়ে উনি কাজ করে গেছেন। খুশি হয়েছেন তাও না, ওনার অনেক অসমাপ্ত কাজ উনি রেখে গেছেন। আমি 2-1টা উদাহরণ একটু সামনে তুলে ধরতে চাই। ওনার সবচেয়ে বড় কাজ অবশ্যই আইন পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে যেটা বলেছিলেন যে উনি নতুন রাষ্ট্র তৈরি করা, পুরনো একটা রাষ্ট্র ভাঙা, একটা রাষ্ট্রীয় কাঠামো ভাঙা এবং নতুন রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার ক্ষেত্রে বিশাল
তারপর অফকোর্স আমাদের স্বাস্থ্য নীতি এসছে এবং স্বাস্থ্য নীতি পর্যায়ে থেকে যায়নি, পরবর্তীতে বিভিন্ন আইনও হয়েছে এটা কার্যকরী করার জন্য। বলবো ওনার কাজটা অনেকটা অসমাপ্ত। ওনার নিজের ক্ষেত্রে যখন উনি বিএম এর মধ্যে জবাবদিহিতা আনার চেষ্টা করেছেন, ওনার ক্ষেত্রে যে অন্যায়টা করা হয়েছে সেই ব্যাপারে উনি জায়গাটাতে এখন পর্যন্ত জবাবদিহিতা সার্বিকভাবে আনা সম্ভব হয়নি। উনি একা অনেক চেষ্টা করেছেন কিন্তু সবগুলো করতে পারেননি। অন্য দিকগুলো বললে বা বিচারের মাধ্যমে আমরা কি চাই, আমরা অনেক সময় শুধু শাস্তির কথা ভাবি যে কি করে মানুষজনকে শাস্তি দেওয়া যায়।